অনেক দিন আগের কথা। কেরানীগঞ্জ নামের একটা সুন্দর গ্রাম ছিল, আর সেই গ্রামের শেষ প্রান্তে বাস করত এক গরিব দুঃখী মা মেয়ে। তাদের নাম সুফিয়া ও তার মেয়ের নাম নেহা। তারা ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত। তাদের বাসার সামনে একটা ছোট্ট জায়গা ছিল, যেখানে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করত আর সেগুলো বাজারে বিক্রি করত। আর সেই টাকা দিয়ে সুফিয়া তার মেয়েকে স্কুলে পড়াতো এবং সংসার চলতো। নেহা যে স্কুলে পড়তো সেখানে অনেক বড়লোক মেয়েরা পড়ালেখা করত। তারা নতুন নতুন জামা পরে আসতো, কিন্তু নেহা সেই এক পুরানো জামা পরে আসতো। তাই নেহাকে দেখে সবাই হাসাহাসি করত। তখন সেখানে এক ধনী মেয়ে বলে, আরে নেহা, তুই এই এক জামা পরে আর কত স্কুলে আসবি? তুই এত বড়লোক স্কুলে পড়িস, তারপরও তোর কোনো জামা নেই। তখন সেই ধনী মেয়ে শিমলার কথা শুনে নেহা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর নেহার চুপ করে থাকা অবলম্বন করে আরেকজন ধনী মেয়ে শাইলা হেসে বলে, আরে শিমলা, তুই জানিস না নেহা কত গরিব? ওর মা তো সবজি বিক্রি করে আর সেই টাকা দিয়ে ওকে স্কুলে পড়ায়। এই কথা বলে শাইলা হাসতে থাকে। তখন তার কথা শুনে শিমলা হেসে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু নেহা, তোর যদি ভালো করে খেতেই না পারিস, তাহলে তুই স্কুলে পড়িস কেন? তোর মায়ের সাথে সবজি বিক্রি করবি। এই কথা বলে তারা দুই বান্ধবী একসাথে হাসতে থাকে। তখন তাদের কথা শুনে নেহার অনেক খারাপ লাগে, তাই সে স্কুল থেকে বাড়ি ফিরে যায়। অন্যদিকে নেহার মা সবজি খেতে পানি দিচ্ছিল, আর মেয়ের মন খারাপ করে বাড়ি ফিরে আসা দেখে সুমায়া ঘরে যায়। সেই সাথে মেয়েকে বলে, নেহা, প্রতিদিন হাসি খুশি হয়ে বাড়ি ফিরে আসিস, তাহলে আজকে তোর মন খারাপ কেন? কি হয়েছে মা, বল। তখন মায়ের কথা শুনে নেহা কান্না করে দেয় আর স্কুলের সকল ঘটনা খুলে বলতে থাকে। আর সেই সব কথা শুনে সুফিয়া বলে, নেহা, মন খারাপ করিস না। আজকে হয়তো আমাদের কাছে টাকা নেই, কিন্তু একদিন আমাদেরও টাকা হবে। মায়ের এই কথা শুনে নেহা মন খারাপ করে বলে, মা, সবজি বিক্রি করে ধনী হওয়া যায় না, তাই আমাদের গরিবই থেকে যেতে হবে। এই কথা বলে নেহা কান্না করে দেয়। তখন মেয়ের কান্না দেখে সুমায়া একে উৎসাহ দিয়ে বলে, নেহা, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব হয়। তিনি একদিন চাইলেই আমিরকে ফকির আর ফকিরকে আমির বানিয়ে দিতে পারে। তাই তুমি ধৈর্য ধরো আর সৎ পথে চলো। নেহা তখন মায়ের এই কথাগুলো কি ব্যাখ্যা করতে জানে না, কিন্তু মাকে ভরসা করে। নিজের সকল দুঃখ কষ্ট ভুলে যায় আর মন দিয়ে পড়তে বসে। এই দৃশ্য দেখে সুমায়াও খুশি হয়ে যায়। তাই সুফিয়া আবারও কাজ করতে চলে যায়। এভাবেই তাদের মামের দিনগুলো পার হচ্ছিল। কিন্তু কয়েকদিন পর বর্ষাকাল শুরু হয় আর দিনে রাতে শুধু বৃষ্টি ঝরতে থাকে। তখন সুফিয়া সবজি নিয়ে চিন্তা করতে থাকে, কারণ বৃষ্টির পানি জমলেই সবজি নষ্ট হয়ে যাবে। তখন তাদের না খেয়ে থাকতে হবে। এই সব কথা ভেবে সুফিয়া মন খারাপ করে ফেলে। ঠিক সেই সময় নেহা আসে আর বলে, অনেক গরমের মাঝে বৃষ্টি পড়ছে, তাই আমার অনেক ভালো লাগছে। কিন্তু মা, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? এই কথা বলে নেহা দাঁড়িয়ে থাকে। তখন তার মা বলে, আরে, এই বৃষ্টি পড়লে আমাদের সব সবজি পচে নষ্ট হয়ে যাবে, তখন আমাদের না খেয়েই থাকতে হবে। মায়ের এই কথাগুলো শুনে নেহা মন খারাপ করে। তখন তারা দুই মা মেয়ে বৃষ্টি কমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে। আর এই সব ভাবতে ভাবতে তারা দুই মা মেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায় আর বৃষ্টিও কিছুটা কমে যায়। সুফিয়া তার সবজি খেতে যায় আর ভালো সবজিগুলো তুলে নেয় এবং বাজারে বিক্রি করতে চলে যায়। তখন বৃষ্টির জন্য সবাই সবজির দাম কম বলতে থাকে, তাই সুফিয়া মন খারাপ করে ফেলে। কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ সবজি বিক্রি করতে না পারলে সব সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তাই সুফিয়া কম দামে সবজিগুলো বিক্রি করে ফেলে আর সেই সামান্য টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। অন্যদিকে নেহা স্কুল থেকে বাড়ি ফিরে আসে এবং তার মাকে বলে, মা, আমার অনেক খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও। মেয়ের এই কথা শুনে সুফিয়া বলে, নেহা, তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি।
এই কথা বলে সুফিয়া মেয়ের জন্য খাবার আনতে চলে যায় আর রান্নাঘর থেকে সামান্য কিছু খাবার নিয়ে আসে। তখন নেহা ও তার মা এই খাবার খেতে শুরু করে আর তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর সকালের মধ্যেই চারিদিকে বন্যা হয়ে যায়। তখন আচমকাই বন্যার জন্য সুফিয়া আর নেহা নিজেদের প্রাণ শুধু বাঁচাতে পারে আর তাদের সবকিছুই তলিয়ে যায়। তখন তারা গ্রামের জমিদারের বাড়িতে যায় আশ্রয়ের জন্য। তখন গ্রামের জমিদার বলে, আমি গ্রামের জমিদার হতে পারি, কিন্তু তাই বলে আমি কাউকে আশ্রয় দিতে পারবো না। জমিদারের এই কথা শুনে সুফিয়া করুণ কণ্ঠে বলে, জমিদার মশাই, আমি আপনার বাড়িতে সমস্ত কাজ করে দেব, তার বিনিময়ে আপনি শুধু আমাদের একটু আশ্রয় দিন। এই বন্যায় আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। তখন জমিদার সুফিয়ার কথা শুনে একটু ভাবে আর মনে মনে বলে, আমাদের বাড়িতে কাজ করার জন্য অনেক লোকের প্রয়োজন, তার মধ্যে বিনা পয়সায় ওরা থাকবে, এতে আমার লাভই হবে। এই কথা বলে জমিদার মুচকি হাসে আর সুফিয়াকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা আমার বাড়িতে থাকো আর বাড়ির সমস্ত কাজ করে দেবে। জমিদারের এই কথা শুনে সুফিয়া খুশি হয়ে যায় আর বলে, জমিদার মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর সুফিয়া ও নেহা জমিদারের পুরনো ভাঙা ঘরে থাকতে শুরু করে। সেই সাথে নেহা স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তাই নেহার অনেক মন খারাপ থাকতো, যা সুফিয়ার একদমই ভালো লাগতো না। তাই একদিন সুফিয়া মেয়েকে বলে, নেহা মা, আমাদের এই অবস্থার জন্য আমি তোকে স্কুলে পড়াতে পারছি না, কিন্তু আমি তোকে কয়েকদিন পর আবার স্কুলে ভর্তি করিয়ে দেব। তখন মায়ের কথা শুনে নেহা বলে, ঠিক আছে মা, এখন না হয় আমি তোমার কাজে সাহায্য করে দেব। তারপর থেকে নেহা ও তার মা একসাথে কাজ করত। আর একদিন জমিদারের ফুল বাগান দেখে নেহা বলে, এখানে কত সুন্দর সুন্দর ফুল আছে আর দেখতেও অনেক ভালো লাগছে। এই কথা বলে নেহা তাদের ঘরের সামনেও কিছু ফুল গাছ লাগায়। আর কয়েকদিন পর নেহার গাছেও অনেক ফুল ফোটে, যা জমিদারের ফুল বাগান থেকেও সুন্দর। তা দেখে নেহা তার মাকে বলে, মা, আমার ফুল গাছেও অনেক ফুল ফুটেছে, আর আমরা যদি ফুল বিক্রি করি তাহলে নিশ্চয়ই অনেক টাকা পাওয়া যাবে। নেহার এই কথা শুনে সুফিয়া একটু ভাবে, তারপর বলে, নেহা, এটা তুই ভালোই বলেছিস, আর সেই টাকা দিয়ে তুই আবার স্কুলে পড়তে পারবি। মায়ের কথা শুনে নেহা খুশি হয়ে যায়। তারপর থেকে সুফিয়া জমিদারের বাড়িতে কাজ করতে থাকে আর নেহা ফুল গাছ থেকে ফুল তুলে বিক্রি করতে থাকে। এভাবে নেহা অনেক টাকার ফুল বিক্রি করে, যা জমিদারের ভালো লাগেনি। তাই জমিদার একদিন সুফিয়া ও তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। তখন তারা আবারও পথে ঘুরতে থাকে আর এক গভীর জঙ্গলে চলে যায় এবং গাছের নিচে বসে থাকে। তখন নেহা বলে, মা, এই গভীর জঙ্গলে তো থাকার মতো কোনো জায়গা নেই, তাহলে আমরা কোথায় থাকবো? তখন মেয়ের কথা শুনে সুফিয়া মন খারাপ করে বলে, মা, আজকে কষ্ট করে এই গাছের নিচে কাটিয়ে দিব, আর কালকেই আমাদের থাকার একটা ব্যবস্থা করব। এই কথা বলে তারা দুই মা মেয়ে মন খারাপ করে বসে থাকে। তখন হঠাৎ সেখানে এক পরীর আগমন ঘটে। সে ছিল সেই জঙ্গলের ফুলপরী। তখন নেহা ও তার মায়ের অবস্থা দেখে ফুলপরী বলে, কে তোমরা? এই গভীর জঙ্গলের ভেতরেই বা কি করছো? তখন হঠাৎ পরী দেখে তারা দুজনেই চমকে যায়। আর ফুলপরীকে দেখে সুফিয়া ভয় পেয়ে বলে, আমরা অনেক বিপদে পড়ে এই গভীর জঙ্গলে এসেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা আর কখনোই এমনটা করব না, আমরা কালকে এখান থেকে চলে যাব। সেই সাথে নেহা কান্না করে, জমিদারের সব কথা বলতে থাকে এবং তাদের অবস্থার কথা বলে। আর এই সব কিছু শুনে ফুলপরী বলে, তোমরা কষ্ট পেও না, আমি এই বনের ফুলপরী, আর আমি তোমাদেরকে সাহায্য করব, যেখানে তোমরা সুখে শান্তিতে সব দুঃখ মুছে থাকবে। এই কথা বলে পরী তার জাদুর কাঠি ঘুরিয়ে তাদের জন্য একটা সুন্দর ফুলের ঘর প্রকট করে দেয় আর বলে, নেহা, এই ঘর জাদুর ফুলের ঘর, যা তোমাদের সকল সমস্যা দূর করে দেবে এবং তোমরা সৎ মনে যা চাইবে তাই ফুলের ঘর প্রকট করবে।
তখন ফুলপরির কথা শুনে নেহা ও সুফিয়া অনেক খুশি হয়ে যায় এবং তাদের মুখে হাসি দেখে ফুলপরিও খুশি হয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নেহা ও তার মা খুশি মনে সেই ফুলের ঘরে প্রবেশ করে। তারপর সুফিয়া সেই জাদুর ফুলের ঘরের কাছে কিছু খাবার ও টাকার কথা বলে। তখন সুফিয়ার কথার সাথে সাথে জাদুর ফুলের ঘর টাকা ও খাবার প্রকট করে দেয়, যা দেখে নেহা ও সুফিয়া অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুই মা মেয়ে জাদুর খাবার খায় এবং সেই টাকা দিয়ে নেহা আবার স্কুলে পড়তে যায়। তাদের আর কোনো কিছুরই অভাব থাকে না। আর এভাবেই তারা সুখে শান্তিতে জাদুর ফুলের ঘরে তাদের বাকিটা জীবন পার করতে থাকে। বহু বছর আগের কথা, আলোকপুর নামের একটা সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রানী ছিল ভীষণ দয়ালু আর প্রজাদের বিপদের সঙ্গী। রাজপ্রাসাদের উৎসবের আমেজ লেগেই থাকতো, কারণ সেই রাজ্যের রাজকুমারী ছিল ভীষণ হাসি খুশি। তার নাম আলোকমালা। আলোকমালা ছোটবেলা থেকেই হাসি খুশি আর শান্ত স্বভাবের ছিল। তাই দেখে রাজ্যের রানী বলে, আমার মেয়ে সত্যিই এক রাজকুমারী। সে পৃথিবীতে আসার পর থেকে আমাদের রাজ্য যেন এক বর্ণিল শোভা বানিয়েছে, আর সে যত বড় হচ্ছে তার শোভা আরও বৃদ্ধি পাচ্ছে। তখন মহারানীর কথা শুনে এক দাসী বলে, সত্যি বলেছেন রানীমা, রাজকুমারী আলোকমালা এই রাজ্যের সবার প্রাণ হয়ে উঠেছে আর রাজ্যের সবার সুখ উপড়ে পড়ছে, তাই নিয়ে সবাই সুখে আছে। দাসীর কথা শুনে মহারানী বলে, দাসী, এই কথা তুমি সত্যি বলেছ। আমিও মাঝে মাঝে ভেবে দেখি, সত্যি আলোকপুর রাজ্য যেন এক নতুন রাজ্যে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ রানীমা, রাজ্যের সবার মনে এক নামে, সে হলো আলোকমালা। এইভাবে কয়েক বছর কেটে যায়। আলোকমালা ধীরে ধীরে বড় হতে লাগলো আর এক অভিশাপের কারণে সে গভীর আর দুঃখী হয়ে উঠল। তখন রাজ্যে আবার নিস্তব্ধতা ফিরে আসে। মহারানী এই বিষয় নিয়ে ভীষণ চিন্তিত থাকে। আর একদিন মহারানী চন্দ্রবতীর দরবারে বসে দীর্ঘশ্বাস ফেলে আর বলে, আমার রাজকন্যা আলোকমালা আজও হাসে না। তার মন চাইলে কথা বলে আর না চাইলে চুপচাপ হয়ে থাকে। কেউ তার মুখে এক ফোঁটা হাসি অনুভূতি আনতে পারেনি। রানী চন্দ্রবতীর কথা শুনে এক দাসী বলে, রানীমা, তার চোখে আমি কান্না দেখি, কিন্তু সে কাঁদে না। এই অভিশাপ যেন আমাদের সকলের আনন্দ কেড়ে নিয়েছে। মহারানী চন্দ্রবতী কষ্টে তখন বলে, দাসী, তোমার জানাশোনা কি কোনো জাদুকর আছে যে আমার মেয়ের মুখে হাসি ফোটাতে পারবে? তার বিনিময় না হয় আমি ওকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দিব। তখন দাসী বলে, মহারানী, আমার একজন জানাশোনা জাদুকর আছে যে গভীর জঙ্গলের ভেতরে তার ধ্যানমগ্ন অবস্থায় থাকে, আর সে দেখলে বলে দিতে পারবে তার ভবিষ্যৎ। আপনি কি আমার সাথে যাবেন? তখন চন্দ্রবতী মহারানী বলে, হ্যাঁ দাসী, যদি জাদুকর আমার মেয়ের মুখের হাসি ফিরিয়ে দিতে পারে তাহলে আমি সব করতে রাজি আছি। আর তাহলে আমরা কালকেই সেই জঙ্গলে যাব, তুমি তৈরি থেকো। তারপর রানী চন্দ্রবতীর রাজদরবারের কাজ শেষ করে নিজের কক্ষে চলে গেলেন আর পরের দিনের জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি সারা রাত না ঘুমিয়েই জেগে বসে রইলেন, শুধুমাত্র ভোরের অপেক্ষায়। আর যখন ভোরের আলো ফুটে ওঠে তখন তারা সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। আর হাঁটতে হাঁটতে তারা জঙ্গলে প্রবেশ করলো আর সেখানে দেখলো এক জাদুকর্ণী তার মন্ত্রতন্ত্র বিদ্যা পাঠ করছে। তারা তখন একটু দাঁড়ালো। তখনই জাদুকর্ণী বলল, তোমরা এখানে এসেছো, আমি তোমাদের দেখে বুঝেছি তোমরা ভীষণ বিপদে পড়েছো আর তাই আমার কাছে এত দূর এসেছো। তখন মহারানী চন্দ্রবতী বলেন, জাদুকর, আপনি আমার মেয়ের মুখে হাসি ফিরিয়ে দিন। তার বিনিময়ে আপনি যা চান আমি আপনাকে তাই দিতে রাজি। তখন জাদুকর হেসে বলে, আমাকে আর কিছুই বলতে হবে না, আমি সব জ্ঞানী এবং আমার তোমাদের সম্পর্কে কিছুই জানানোর প্রয়োজন নেই। আমি জানি তোমাদেরকে আমি সব বিষয়ে সাহায্য করব, তার জন্য আমাকে অনেক স্বর্ণমুদ্রা দিতে হবে। তখন চন্দ্রবতী বলে, ঠিক আছে, আমি তাই দেব। আপনি শুধু আমার মেয়ের হাসি ফিরিয়ে দিন।
তোমরা এখন ফিরে যাও। আমি এখন থেকে তোমার মেয়ের মুখে হাসি ফিরিয়ে দেব, আর প্রাসাদে গিয়ে দেখবে তোমার মেয়ে হি 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 করে হাসছে। জাদুকরের কথা শুনে দাসী ও মহারানী চন্দ্রবতী আনন্দের সাথে প্রাসাদে ফিরে যায়, কিন্তু এসে দেখে তার মেয়ে আলোকমালা নিজের ঘরে মুখ গভীর করে বসে আছে। সেই দৃশ্য দেখে মহারানী আবার মন খারাপ করে নিজের ঘরে চলে যায়, আর রানী বসে বসে ভাবে, এটা কি হলো? ওই জাদুকর তো বলেছিল আমার মেয়ের মুখে হাসি ফিরিয়ে আসবে, কিন্তু কিছুই হলো না। তাহলে কি জাদুকর আমাকে মিথ্যা আশ্বাস দিল? এই কথা বলে মহারানী চন্দ্রবতী তার ঘরে বসে রইল, আর ঠিক সেই মুহূর্তে প্রবেশ করলো এক বৃদ্ধ মহিলা। তখন এক দাসী মহারানীর কাছে যায় এবং বৃদ্ধ মহিলার কথা বলে। সব শুনে মহারানী চন্দ্রবতী নিজেই বৃদ্ধর কাছে যায়। তখন মহারানী দেখে সেই বৃদ্ধার হাতে সোনা ও রূপার লাঠি। তখন মহারানী চন্দ্রবতী বলে, কে আপনি? আমাকে কেন প্রহর করতে আসছেন? আর এখানে কি চাইছেন? কোনো সাহায্য লাগবে? তখন বৃদ্ধ মহিলা বলে, মহারানী, এক অজানা জ্ঞানের অধিকারী। আমি জানি কিভাবে রাজকন্যাকে আসানো যাবে, তবে সেই পথ সহজ নয়। তার জন্য অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। বৃদ্ধ মহিলার কথা শুনে মহারানী চন্দ্রবতী উত্তেজিত হয়ে বলে, বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। বিনিময়ে আপনাকে অনেক উপহার দেব। আপনি দয়া করে বলুন। মহারানীর কথা শুনে তখন বৃদ্ধ মহিলা বলে, পূর্বের জঙ্গলের শেষ প্রান্তে আছে এক ফুল, আর সেই ফুল হলো হাসির ফুল। আর এমন একজন ব্যক্তি সেই ফুল আনতে পারবে যার হৃদয়ে সত্যিকারে কোমলতা আছে। আপনার কথায় আমি রাজি। আমি সেই ব্যবস্থা করছি। আর আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি আপনাকে অনেক উপহার দিব। তখন মহারানী খুশি হয়ে বৃদ্ধ মহিলাকে কিছু স্বর্ণের মোহর উপহার দিল, আর তা নিয়ে বৃদ্ধ মহিলা বাড়ি ফিরে গেলেন। তারপর মহারানীর মাথায় একটা চিন্তা ঘুরতে লাগলো, আর মহারানী বলল, আমি তো বৃদ্ধ মহিলাকে বলেই দিলাম আমি পারবো, কিন্তু এখন আমি সেই সাহসী মানুষ কোথায় খুঁজে পাই? আমার তো তেমন জানাশোনা নেই। অন্যদিকে রাজ্য থেকে অনেক দূরে একটা ছেলে বাস করত, আরিয়ান। একদিন মাঠে সে কাজ করছিল, তখন এক দাসী তার কাছে যায়। দাসী তাকে রাজকন্যা আলোকমালার কথা ও মহারানীর কথা বলে। তখন আরিয়ান দাসীর সাথে রাজপ্রাসাদে যায় আর মহারানীকে বলে, মহারানী, আমি সেই ফুল আনতে চাই আর রাজকুমারীর মুখে হাসিও ফোটাতে চাই। আপনি আমাকে অনুমতি দিন। ছেলেটির কথা শুনে মহারানী চন্দ্রবতী খুশি হয়ে বলে, ঠিক আছে, তাহলে তুমি যাও। আর তোমার সঙ্গে আমি একটা ঘোড়াও দিচ্ছি, যার সাহায্যে তুমি সেখানে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তখন আরিয়ান ঘোড়ায় চেপে গভীর জঙ্গলের দিকে যায়, আর তখন হঠাৎ এক কণ্ঠস্বর সে শুনতে পায়, আর সে ঘোড়া থেকে নেমে দাঁড়ায়। আর ঠিক তখনই এক মিষ্টি পরীর আবির্ভাব হয়। তখন ছেলেটি চমকে ওঠে, কিন্তু হ্যাঁ, আমি তো শুধু এক গরিব ছেলে, আর যদি এই কাজটা আমি করে দিতে পারি তাহলে আমাদের জীবন বদলে যাবে, তাই আমি এসেছি। পরী তখন হেসে উঠে বলে, তুমি পারবে, কারণ তোমার হৃদয়ের ফুলের মতো। তুমি পারবে। তুমি প্রস্তুত তো? আরিয়ান তখন নির্ভয়ে বলে, আমি প্রস্তুত পড়ি। শুধু আমার কোনো বিপদ হলে আপনি আমার বৃদ্ধ বাবা মাকে দেখবেন। তুমি তোমার বাবা মাকে নিয়ে চিন্তা করো না, আর তুমি ফিরে না আসা অবধি আমি তোমার বাবা মাকে দেখে রাখবো। তারপর পরী সেখান থেকে চলে যায়, আর অন্যদিকে আরিয়ান ধীরে ধীরে যেতে লাগলো। বহু পথ পেরিয়ে আরিয়ান পৌঁছালো বিষাদের বনে। গাছগুলো নিঃশব্দে কাঁদছিল। আরিয়ান এই সব কিছু দেখে বলে, এ কেমন বন? গাছগুলো যেন মানুষের মতো বিষণ্ণ, কোনো শব্দ নেই, কোনো পশু পাখি মনে হচ্ছে এখানে আসেই না। তখন হঠাৎ একটা গাছ কথা বলে ওঠে। গাছটি আরিয়ানকে বলে, আমি কাঁদি কারণ কেউ নেই আমাদের, আমরা কারোর অনুভব করে না। তুমি আমাদের কান্না শুনতে পেয়েছো? আমি কেবল শুনিনি, আমি তোমাদের ব্যথা বুঝতে পেরেছি। তোমাদের কেন এই অবস্থা আমাকে বলতে পারো?
তখন গাছটি মন খারাপ করে বলে, আমাদের এখানে কোনো নদী নেই, তাই আমরা কোনোদিন পানির তেষ্টা পূরণ করতে পারিনি, তাই আমাদের এত কষ্ট। গাছটির কথা শুনে আরিয়ান নিজের জল ভর্তির জার নিয়ে গাছের গোড়ায় জল ঢালে। তখন গাছ খুশি হয়ে বলে, তুমি সত্যিই আলাদা, আমাদের জন্য তুমি যা করলে তার উপকার আমরা কোনোদিনও ভুলবো না। তখন আরিয়ান খুশি হয়ে বলে, গাছ বন্ধুরা, তোমাদেরকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তোমরা ভালো থেকো আর বিপদে আমার সাহায্য করো। তারপর আরিয়ান চলতে লাগলো আর একটি নদীর কাছে এসে দাঁড়ায়। নদীতে জল ছিল। আরিয়ান হাঁটু গেড়ে চুপ করে বসে তাকিয়ে থাকে। তখন হঠাৎ নদী থেকে ভেসে ওঠে সেই সুন্দরী পরী। পরী আরিয়ানকে দেখে বলে, তুমি কি জানো হাসির ফুল খোঁজে কি করে আর ওর ভেতরে কি আছে? যদি তোমার সাহস ও ভালোবাসা থাকে তাহলে সেই ফুলের সন্ধান পাবে তুমি। পরীর কথা শুনে আরিয়ান বলে, আমি আপনার কোনো উত্তর জানি না, কিন্তু আমি জানি রাজকন্যার মুখের হাসি দেখলে আমার জীবন সার্থক হবে। আরিয়ানের সততা ও অন্যের জন্য ভালোবাসা দেখে পরী ভীষণ খুশি হয় আর তাই পরী তার জাদু শক্তি দিয়ে একটা জাদুর বীজ প্রকট করে। আর পরী বলে, এই বীজ শুধু ফুটবে যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে কেউ তাকে ছুঁড়ে দেয়। তারপর আরিয়ান হাসির বীজ নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় আর পথে অনেক পথ পেরিয়ে রাজপ্রাসাদে পৌঁছে যায়। তখন মহারানী আরিয়ানকে দেখে অনেক খুশি হয় আর বলে, তুমি এসেছো সেই ফুল নিয়ে, রাজ্যে আবার সুদিন ফিরে আসবে, রাজ্যে আবার হাসি আনন্দ ফিরে আসবে। তারপর আরিয়ান আলোকমালার সামনে গিয়ে দাঁড়ায়। আরিয়ান ধীরে ধীরে বীজটা তার হাতে দেয় আর শান্ত কণ্ঠে বলে, তোমার জন্য অনেক পথ পেরিয়ে এসেছি, তুমি শুধু একটু হাসো। এই কথা শুনে আলোকমালার চোখ দুটো কেঁপে ওঠে। প্রথমবার তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। আলোকমালা সবার সামনে ভালোবেসে হাসি মুখে কথা বলতে থাকে। এই দৃশ্য দেখে মহারানী চন্দ্রবতী অনেক খুশি হয়। তারপর মহারানী আরিয়ানের পুরস্কার স্বরূপ অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয় আর সেই রাজ্যে আবারও হাসি আনন্দ ফিরে আসে এবং সেই সাথে গ্রামের মানুষের আনন্দের দিন কাটাতে থাকে।